আসসালামু আলাইকুম। বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং এর 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। এই ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো একেবারে সহজে বোঝানো হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখবেন, বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয় নিয়মকানুন আগেই লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বুঝাবো। এই বেসিক বিষয়ে নিয়মকানুন বোঝানো হয়ে গেলে আজকের ক্লাসের মধ্যেই কিছু ম্যাথের সমাধান আমরা করব ইনশাআল্লাহ। তাহলে তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা দেখো। প্রথমে আমরা জেনে নেই এই অধ্যায়ে কী কী নামের ম্যাথের সমাধান আমাদের করতে হবে। 3টা ম্যাথের সমাধান আমাদের করতে হবে। 1 নম্বরটার নাম হচ্ছে ভেরিয়েবল অথবা ডিরেক্ট কোস্টিং। এটা কিন্তু সমার্থক শব্দ। ভেরিয়েবল কোস্টিং যা, ডিরেক্ট কোস্টিংও তা, যে কোনো নামে থাকতে পারে। 2 নম্বরে অ্যাবজর্পশন কোস্টিং। তারপরে এই দুইটার সমন্বয়ে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। এগুলো মোটেও কঠিন নয়। এ অধ্যায় থেকে তোমাদের যত মার্কস পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ তোমরা সমাধান লিখতে পারবে। শর্ত হচ্ছে ধারাবাহিক সবগুলো ক্লাস আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, এখন এই 3টা ম্যাথের সমাধান করার নিয়ম কি এটা একটু পরে দেখাই। তার আগে কিছু বেসিক আলোচনা আছে। যে কোনো প্রোডাক্ট কারখানাতে উৎপাদন করার জন্য কোন কোন ব্যয়ের প্রয়োজন পড়ে। যদি আমি তোমাকে প্রশ্ন করি কারখানাতে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি কি প্রয়োজন পড়বে, আমি জানি তুমি উত্তর দিতে পারবে 1 নম্বরে কাঁচামাল কিংবা ম্যাটেরিয়ালের প্রয়োজন আছে। 2 নম্বরে লেবার অথবা শ্রমিকের প্রয়োজন আছে, না হলে কে প্রোডাক্ট উৎপাদন করবে। 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বাংলা অর্থ হচ্ছে কারখানা ও পরিব্যয়। অর্থাৎ এই যে তুমি কারখানাতে প্রোডাক্ট উৎপাদন করবে, একটা বিদ্যুৎ খরচ আছে, একটা জ্বালানি খরচ আছে, তারপর কারখানাতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় এগুলোর অপচয় আছে, অপচয় ব্যয়ের মধ্যে পড়ে। অর্থাৎ এই 3টা ব্যয় উৎপাদনের সাথে জড়িত। আর উৎপাদনের ইংরেজি হচ্ছে প্রোডাকশন কিংবা ম্যানুফ্যাকচারিং। আবারও বলছি, প্রোডাকশন কিংবা ম্যানুফ্যাকচারিং, এই 3টা ব্যয় যেহেতু উৎপাদনের সাথে জড়িত এই জন্য এগুলোকে প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয় বলা হয়। এই যে বেসিকটা আমি তোমাকে এখন বুঝিয়ে দিলাম, একটু পরে তুমি বুঝতে পারবে যে এগুলো জানার প্রয়োজনীয়তা কেমন। আচ্ছা, এখন ব্যয় আবার 2 ধরনের। বাংলায় হচ্ছে পরিবর্তনশীল এবং স্থায়ী। আর পরিবর্তনশীল এটার ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। মানে যে ব্যয় পরিবর্তন হয় এটা হলো পরিবর্তনশীল বা ভেরিয়েবল। আরেকটা হলো ফিক্সড কিংবা স্থায়ী। আবার এমন কিছু ব্যয় আছে যেটা পরিবর্তনশীল এবং স্থায়ী, এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল অথবা মিক্সড কস্টও বলা যেতে পারে। তোমরা শুধু এই কথাটা মনে রেখো যে কোনো কিছু উৎপাদন করার জন্য উৎপাদন সম্পর্কিত যে ব্যয় আছে, মেটেরিয়াল কিংবা কাঁচামাল, লেবার কিংবা শ্রমিক, ফ্যাক্টরি ওভারহেড কিংবা কারখানা পরিব্যয়, এগুলার প্রয়োজন আছে। ওকে, এগুলোর প্রয়োগ আমি একটু পরে দেখাচ্ছি। এখন এই 3টা ম্যাথের সমাধান করার জন্য কিছু ওয়ার্কিং আগে অঙ্কের মধ্যে করতে হয়। 1 নম্বর যে ওয়ার্কিংটা সেটা হচ্ছে, এটার নাম আমি এখানে দিয়ে দিছি ক্যালকুলেশন অফ সেলস ইউনিট। মানে বিক্রয়ের পরিমাণ বাহির করার জন্য যে সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদের সাথে প্রোডাকশন কিংবা উৎপাদন যোগ করতে হবে। তারপর এন্ডিং ইনভেন্টরি বিক করে দিলে কি পরিমাণ বিক্রয় সেটা পাওয়া যাবে। এবার তোমরা উদাহরণ দেখো। ওপেনিং ইনভেন্টরি আছে ধরে নাও কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের 5 ইউনিট আমি ধরে নিলাম, প্লাস ওই ব্যবসা প্রতিষ্ঠানে বা কারখানাতে আরও নতুন করে প্রোডাকশন বা উৎপাদন করা হয়েছে 10 ইউনিট। বছর শেষে দেখা গেল আছে 3 ইউনিট। তাহলে কি পরিমাণ বিক্রয় হয়েছে? আচ্ছা, যদি ওপেনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ করা হয় তো 10 আর 5 15। 15 থেকে সমাপনী কি পরিমাণ মজুদ আছে 3 যদি বিয়োগ করা হয় কি থাকে 12। 12 ইউনিট কোথায় গেল? সমাপনী মজুদ মানে বছরের শেষে ডিসেম্বরের 31-এ কিংবা মাসের শেষে যেটা মজুদ আছে
এটাই হলো সমাপনী। এখন টোটাল প্রারম্ভিক আর উৎপাদন সহ 15 ইউনিট থাকার কথা, আছে এখানে 3 ইউনিট। 12 ইউনিট কোথায় গেল? 12 ইউনিট বিক্রয় হয়ে গেছে, এটাকে বলা হয় সেলস ইউনিট। বোঝাতে পেরেছি? এখন একটা উদাহরণ দিই। সেলস ইউনিট এখানে ধরে নিলাম আমি 12। আবারও বলছি, প্রারম্ভিক এবং উৎপাদন দুইটা যোগ করে ইন্ডিংটা বিক করে দিলে আমরা সেলস ইউনিট এখানে 12 পেয়ে যাই। ধরে নিলাম কিছু অঙ্কের মধ্যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, উৎপাদন দেওয়া আছে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই ধরে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি তো ইন্ডিং ইনভেন্টরি 3 আমরা পেয়ে যাই কিনা। তো এইটা বোঝানোর জন্য সেলস ইউনিট এটাকে আমি এস দ্বারা প্রকাশ করছি, ওপেনিং ইনভেন্টরি এটাকে ও দ্বারা, যোগ প্রোডাকশনকে পি দ্বারা, আর ইন্ডিং ইনভেন্টরি এটাকে আমি ই দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, সেলস ইউনিট এখানে 12 আছে, এইটা নিয়ে নিলাম। ওপেনিং ইনভেন্টরি আছে 5 প্লাস প্রোডাকশন আছে এখানে 10, ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই। ওকে, তো এখন কী করা যায়? মাইনাসের ইন্ডিং ইনভেন্টরি এটা প্লাসের করে এদিকে নিয়ে আসলাম, 5 আর 10 15, তারপরে প্লাসের 12 এটা মাইনাসের 12 করে নিয়ে আসলাম। অতএব ইন্ডিং ইনভেন্টরি দাঁড়াবে 15 থেকে 12 বিক করলে 3। তোমরা দেখো এই 3 এবং এই ইন্ডিং ইনভেন্টরি 3 কিন্তু মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তার মানে এই সূত্রটার মাধ্যমে আমরা যে কোনোটার মান বাহির করতে পারি। যদি দেখি অঙ্কের মধ্যে প্রোডাকশন নেই, আমরা এই সূত্রটা প্রয়োগ করে বাহির করব। ইন্ডিং ইনভেন্টরি নেই, এই সূত্রটা প্রয়োগ করেই আমরা বাহির করব। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম। আর যারা আমার পেইড কোর্সে আসো তাদেরকে এই পিডিএফটা দেওয়া হবে। এইগুলো একটা ওয়ার্কিংয়ের কাজ, এগুলো প্রয়োগ আমরা জানবো ধারাবাহিক ক্লাসে। 2 নম্বরে যেটা প্রয়োজন, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিংয়ের আরও একটা নাম প্রোডাকশন, মানে উৎপাদন, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। আমরা দুইটা মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হলো ভেরিয়েবল, তাই তো? আবার এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট মানে উৎপাদন, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। এখন উৎপাদনের সাথে সম্পর্কিত কী কী ব্যয়, ওই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে উৎপাদনের সাথে সম্পর্কিত মেটেরিয়াল বা কাঁচামাল লাগে, লেবার বা শ্রমিক লাগে, ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা পরিব্যয় লাগে, এটা উৎপাদনের সাথে সম্পর্কিত। আবার এই ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা ভেরিয়েবল ফিক্সড, দুই ধরনের, একটা পরিবর্তনশীল আর একটা হলো ফিক্সড, এটাও এখানে বলে দিয়েছি। এখন এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বা প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়, মেটেরিয়ালের প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় মানে এক ইউনিট উৎপাদন করতে যেই পরিমাণ ব্যয়, সকল ইউনিট না, এক ইউনিট। তো মেটেরিয়ালের প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় এটা অ্যাবজর্পশনেও আসে, ভেরিয়েবলেও আসে। লেবারের প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলেও আসে। কিন্তু ফ্যাক্টরি ওভারহেড যে দুইটা, এটার ভেরিয়েবল যেটা, এটা অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতে আসে। পার্থক্য কোথায়? শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, এটাই পার্থক্য। তার মানে মেটেরিয়াল, লেবার একেবারে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত কিন্তু উভয়টাতে আসে। হ্যাঁ, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। টাকাটা যোগ করে অঙ্কের মধ্যে কোথায় প্রয়োগ করতে হবে এটা তো অঙ্কের সমাধানেই বুঝতে হবে। আপাতত তুমি শুধু এতটুকুই দেখে রাখো। 3 নম্বর যে ওয়ার্কিং, এটাকে বলা হয় ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাহির করার নিয়ম, অঙ্কের মধ্যে যে প্রোডাকশন দেওয়া থাকবে এটাকে ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা গুণ করে তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারে টোটাল বিক করে যদি আমরা এখানে মাইনাসের টাকা পেয়ে যাই এটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড, যদি প্লাসের টাকা পেয়ে যাই এটাকে বলা হয় ওভার অ্যাপ্লাইড। এখন ওভার অ্যাপ্লাইড হলে কী করতে হবে, আন্ডার অ্যাপ্লাইড হলে কী করতে হবে, এটা তো আমরা অঙ্কের মধ্যেই জানবো। এখন একটা উদাহরণ দিতে হচ্ছে। ধরে নাও কোনো অঙ্কের মধ্যে এই যে প্রোডাকশন আছে, এখানে প্রোডাকশন আছে 12,000 ইউনিট, অঙ্কের মধ্যে ফিক্সড কস্ট পার ইউনিট আছে 4 টাকা করে। একটা উদাহরণ দিচ্ছি, 4 12 হবে 48,000। প্রোডাকশন আর ফিক্সড কস্ট পার ইউনিট এই দুইটা কিন্তু গুণ করতে হবে 48,000। এখন বিয়োগ করতে হবে কি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল। আমি ধরে নিলাম অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে 50,000 টাকা। এটা করতে হবে বিয়োগ, দিয়ে দিলাম ব্র্যাকেট, প্লাসের 48,000 মাইনাসের 50,000। তাহলে এখানে প্লাসের মাইনাসের 2,000 টাকা কিন্তু অতিরিক্ত চলে আসে।
পেয়ে গেলাম মাইনাসের টাকা, এটাকেই বলা হয় আন্ডার অ্যাপ্লাইড। এখন এখানে যদি আমি প্লাসের টাকা পেয়ে যেতাম, এটাকে বলা হতো ওভার অ্যাপ্লাইড। এখন ওভার অ্যাপ্লাইড হলে কি করতে হবে, আন্ডার অ্যাপ্লাইড হলে কি করতে হবে, এটা আমি অঙ্কের মধ্যে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? এবার আসো ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার নিয়ম কি। শুরুতেই আনতে হবে বিক্রয়ের পরিমাণ। তো বিক্রয়ের পরিমাণটা সেলস রেভিনিউ এখানে আনতে হবে, সেলস ইউনিট এবং প্রতি ইউনিটের মূল্য এটা গুণ করে, এটা অঙ্কের মধ্যে বোঝাবো। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে প্রথমেই আনতে হবে বিগিনিং ইনভেন্টরি, তারপরে প্রোডাকশন এটার সাথে যোগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরি এটা বিগ করতে হবে। আবার এখানে কিছু কাজ করতে হয় যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটে আমরা বাইর করেছি। তো এটা কী কাজ করতে হবে এটা অঙ্কের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। টাকাটা যোগ করবেন। আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার ভেরিয়েবল যদি হয় এটা কিন্তু স্ট্যান্ডার্ড কস্টের জন্য, আনফেভারেবল বা আন্ডার ভেরিয়েবল হলে এখানে যোগ হবে, ফেভারেবল অথবা ওভার ভেরিয়েবল যদি হয় এখানে বিগ হবে। টাকাটা এখানে নিয়ে উপরের টাকা থেকে যদি বিগ করে দেই তখন গ্রস কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তারপরে নিয়ম হচ্ছে একসাথে ভেরিয়েবল সকল এক্সপেন্স এখানে বিগ করতে হবে, বিগ করে উপরের টাকা থেকে এটা বিগ করে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে যাব। তারপর একসাথে অল ফিক্সড এক্সপেন্স, সকল ফিক্সড এক্সপেন্স এখানে বিগ করতে হবে এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটাও কিন্তু এখানে আসে। ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং এক্সপেন্স তিনটাই কিন্তু এখানে নিয়ে আসতে হবে। উপরের টাকা থেকে এটা বিগ করে দিলে নিট অপারেটিং ইনকাম বা নিট ইনকাম আমরা এখানে পেয়ে যাই। নিট অপারেটিং ইনকামও বলতে পারো বা নিট ইনকামও বলতে পারো, ঠিক আছে? এটা আচ্ছা, নিট ইনকাম পেয়ে গেলাম। আপাতত এটা মনে রাখো, আমি একটু পরে এটা প্রয়োগ করে বোঝাচ্ছি বা পরের ক্লাসে জানতে পারবে। এখন অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য সেলস রেভিনিউ আগেরটার মতোই কিন্তু আনতে হবে, আর এখানে লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড। আর আগেরটার মধ্যে কী লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ ভেরিয়েবল কস্টিংয়ের জন্য লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য লিখতে হবে শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড। তো বিগিনিং ইনভেন্টরিটা তোমরা প্রথমে নিয়ে আসবে, তার সাথে যোগ করবে এখানে প্রোডাকশন, মানে আগেরটার মতো। তো এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের কাজটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। এন্ডিং ইনভেন্টরি বিক করে দিলে একটা ওয়ার্কিং যে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড যে উপরে বাইর করেছি, এই যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি, এটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে প্রয়োগ করতে হয়। যদি আনফেভারেবল কিংবা আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স হয় এটা করতে হবে যোগ, এখানে অ্যাড লিখে আছে। যদি ফেভারেবল কিংবা ওভার অ্যাপ্লাইড ভেরিয়েন্স হয় এটা করতে হবে বিগ। তারপর উপরের টাকা থেকে এটা বিগ করে দিলে গ্রস মার্জিন আমরা এখানে পেয়ে যাব। এখন অপারেটিং এক্সপেন্স বলে একসাথে ভেরিয়েবল যত এক্সপেন্স ফিক্সড যত এক্সপেন্স এখানে যোগ করে উপরের টাকা থেকে যদি বিক করি নেট অপারেটিং ইনকাম আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, এখন একটা পার্থক্য আছে, যেমন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা এটা কিন্তু ভেরিয়েবল কস্টিং মেথডে এসেছে, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং মেথডে এটা আসবে না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা এটা শুধু ভেরিয়েবলে আসে, অ্যাবজর্পশনে কিন্তু এটা আসে না। আবার ভেরিয়েবলে প্রথমে বিগ করা হয়েছে ভেরিয়েবল অল এক্সপেন্স, পরিবর্তনশীল সকল ব্যয় বিগ করা হয়েছে, তারপরে ফিক্সড। কিন্তু তোমরা এখানে দেখো ভেরিয়েবল এবং ফিক্সড একসাথে বিগ করা হয়েছে। তো এটা আমরা দেখব, শিখব পরবর্তী ক্লাসে। এবার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য তোমরা লক্ষ্য করো, ভেরিয়েবল কস্টিং মেথডে বিগিনিং ইনভেন্টরির টাকা পাওয়া যাবে এখানে, আর এন্ডিং ইনভেন্টরির টাকা পাওয়া যাবে এখানে, নেট ইনকামের টাকাটা পাওয়া যাবে এখানে। অ্যাবজর্পশন কস্টিং মেথডে বিগিনিং ইনভেন্টরির টাকাটা পাওয়া যাবে এখানে, এন্ডিং ইনভেন্টরির টাকা পাওয়া যাবে এখানে, আর নেট অপারেটিং ইনকামের টাকাটা পাওয়া যাবে এখানে। এই তথ্যগুলো নিয়ে অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম থেকে ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম যদি বিগ করি এখানে একটা ডিফারেন্স আমরা পেয়ে যাব। তারপরে ইনভেন্টরির যে এন্ডিং থেকে বিগিনিং বিগ করে অ্যাবজর্পশন কস্টিংয়ের এন্ডিং থেকে বিগিনিংয়ের টাকাটা বিগ করে টাকা এখানে, ভেরিয়েবল কস্টিংয়ের এন্ডিং থেকে বিগিনিংয়ের টাকা বিগ করে টাকাটা এখানে, উপরের টাকা থেকে নিচের টাকা বিক করলে এখানে একটা ডিফারেন্স পাবো। এবং এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টে নেট ইনকাম এবং ইনভেন্টরির যে ডিফারেন্স সেটা কিন্তু সমান হয়ে যাবে। এটা বিভিন্ন অঙ্কের মধ্যে আমরা পাবো, এটা কিন্তু সমান হয়ে যায়। ওকে, এখন ম্যাথের সমাধান। মেঘনা লিমিটেড প্রডিউসড 25,000 ইউনিটস অফ প্রোডাক্ট
during the year 2021. 20,000 units were sold at the rate টাকা 250 per unit. মেঘনা লিমিটেড 25,000 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করেছে 2021 সালে। 20,000 ইউনিট বিক্রি করে দিয়েছে 250 টাকা করে প্রতি ইউনিট। কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, এই প্রোডাক্টের পিছনে যে ব্যয় হয়েছে, মেটেরিয়াল লেগেছে টাকা 7 লক্ষ টাকা, লেবার লেগেছে 3 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড হচ্ছে 1,50,000 টাকা আর ভেরিয়েবল হচ্ছে 1,25,000 টাকা। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দি ইয়ার টোটাল 1 লক্ষ, অল আর ফিক্সড। যা মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই বছরের 1 লক্ষ টাকা সবই ফিক্সড ও রিকোয়ার্ড। প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড। ভেরিয়েবল কোস্টিং মেথডে উৎপাদন ব্যয়, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় বাইর করো। এখানে প্রোডাকশন কোস্ট না বলে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটও বলতে পারতো। তো মূলত এখানে কি বলা হয়েছে, এই যে দেখো, কিছুক্ষণ আগে আমরা জেনে এসেছি ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট কিংবা প্রোডাকশন কোস্ট পার ইউনিট এটা কিন্তু একে। ভেরিয়েবল কোস্টিং মেথডে এখন বলা হয়েছে যে ভেরিয়েবল কোস্টিং মেথডে আমাদের প্রতি ইউনিটের ব্যয় বাইর করতে হবে। তখন সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতে আসে, তার মানে ভেরিয়েবলে আসবে। লেবারের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতেও আসে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতে আসে, এখানে আসে আমরা জানি। কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে যে টাকা শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তার মানে প্রথম তিনটার প্রতি ইউনিটের ব্যয় এখানে যদি আমি যোগ করে দেই, তবেই আমি পেয়ে যাব যে ভেরিয়েবল মেথডে প্রোডাকশন কোস্ট পার ইউনিট। বোঝাতে পেরেছি? অর্থাৎ এই প্রথম তিনটা প্রতি ইউনিটের ব্যয় আমাকে যোগ করে দিতে হবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, এখানে আবার লক্ষ্য করে দেখো, কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, মেটেরিয়াল যে টাকা আছে 7 লক্ষ টাকা, এটা তো টোটাল টাকা, এটা তো প্রতি ইউনিটের ব্যয় না। এখন প্রতি ইউনিটের ব্যয় কত হয়েছে এটাও তো বাইর করতে হবে। টোটাল উৎপাদন প্রডিউস বা প্রোডাকশন হয়েছে এখানে 25,000 ইউনিট, টাকা লেগেছে 7 লক্ষ টাকা। তো 7 লক্ষ টাকাকে যদি 25,000 দ্বারা ভাগ করা হয়, তো এক ইউনিটে কী পরিমাণ ব্যয় সেটা কি পাওয়া যায়? অবশ্যই। অর্থাৎ 7 লক্ষকে যদি আমরা সবসময় প্রোডাকশন দ্বারা ভাগ করি, তবেই আমরা প্রতি ইউনিটের ব্যয়টা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে ডিরেক্ট লেবারও আনতে হবে। টোটাল টাকা আছে 3 লক্ষ, তো 3 লক্ষকে আমি 25,000 ইউনিট উৎপাদন দ্বারা যদি ভাগ করি, তবেই আমি পেয়ে যাব। আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড এটা তো আসবে না। কেন আসবে না? কারণ এটা ভেরিয়েবল কোস্টিং মেথডে প্রোডাকশন কস্ট, এটা কিন্তু অ্যাবজর্পশন বলা হয় নাই। ফিক্সড যেটা, এটা অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না। তাহলে ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবলটাই আনতে হবে। টাকা 1,25,000, এটা হলো টোটাল টাকা, প্রতি ইউনিটের ব্যয় বলা নেই। তো আমি এই 1,25,000কে 25,000 ইউনিট দ্বারা ভাগ করে তারপরে নিয়ে আসব। এই জন্য একটা টেবিল অঙ্কন করে নিতে হবে এখানে। আমি তোমাদের এই ধরনের ম্যাথের সমাধানগুলো হাতে কলমে লিখে বোঝাতে চাই, যদিও একটু সময় লাগবে, কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে। তো দেখো, এটা আমি নিয়ে আসলাম। এরকম একটা টেবিল অঙ্কন করে নেবেন, ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেলসও লিখতে পারেন, টাকা টাকা, এরকম একটা টেবিল অঙ্কন করে নেবেন। তো অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল 7 লক্ষ, আমি 25,000 দ্বারা ভাগ করে নিব। লেবার আছে এখানে 3,25,000 দ্বারা ভাগ করব। ভেরিয়েবল 1,25,000 যেটা, এটাকেও আমি 25,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয়টা নিয়ে নিব। মেটেরিয়ালস টাকার পরিমাণ ছিল কত? 7 লক্ষ টাকা, ভাগ 25,000 ইউনিট দ্বারা ভাগ করলে কিন্তু এক ইউনিটের ব্যয়টা চলে আসে, তাই তো? কত হবে? উত্তরে 28 টাকা আসবে। আচ্ছা, লেবার, লেবারের টাকার পরিমাণ ছিল 5 লক্ষ টাকা, তো ভাগ দিচ্ছি এখানে 25,000 দ্বারা, তো ভাগ করলে এখানে হবে 20 টাকা করে। তারপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড,
ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,25,000 ভাগ 25,000 ইউনিট দ্বারা ভাগ করে, তো উত্তরে 5 পাবো আমরা। তো যোগ করলে কত হবে? 28, 20 এবং 5 যোগ করলে 53 হবে। এটাই হচ্ছে পার ইউনিট প্রোডাকশন কস্ট। এটা যোগ করলে হবে পার ইউনিট প্রোডাকশন কস্ট 53 টাকা। এটাই উত্তর। আচ্ছা, এটা ক্লোজড। সিডিসি লিমিটেড 2 নম্বর ম্যাথটা দেখো। সিডিসি লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট ডাটা ফর দি লাস্ট ইয়ার অপারেশন আর এস ফলোজ। ইউনিট প্রডিউসড, কি পরিমাণ উৎপাদন? 21,500। ভেরিয়েবল কোস্ট পার ইউনিট, এখানে ডিরেক্ট মেটেরিয়ালস 5 টাকা করে, ডিরেক্ট লেবার 8 টাকা করে। এটা কিন্তু কোস্ট পার ইউনিট বলা আছে, মানে প্রতি ইউনিটের ব্যয়। হ্যাঁ, তারপর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা করে, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে এখানে 1 টাকা করে। তখন টোটাল ভেরিয়েবল কোস্ট 16 টাকা। ফিক্সড কোস্টের মধ্যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 86,000, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40,000, টোটাল টাকা দেওয়া আছে। রিকোয়ার্ড হচ্ছে কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কোস্টিং, কম্পিউট দি ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং। তার মানে ভেরিয়েবল কোস্টিং মেথড এবং অ্যাবজর্পশন কোস্টিং মেথডে আমাদেরকে ইউনিট প্রোডাক্ট কোস্টটা বাইর করতে হবে। অতএব একই আলোচনা। এখন আমরা কি করব? এখন আমরা অ্যাবজর্পশন আর ভেরিয়েবল 2 মেথডই তো বাইর করার জন্য বলা হয়েছে। এই জন্য মেটেরিয়ালের টাকা উভয়টাতে নিব, লেবারের টাকা উভয়টাতে নিব, আবার প্রতি ইউনিটের ব্যয় নিতে হবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা উভয়টাতে নিব, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা অ্যাবজর্পশনে আসবে, ভেরিয়েবলে আসবে না, এটাই পার্থক্য। দেন আমরা টাকাটা যোগ করে দিব, উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এখানে তোমাদেরকে বোঝাই। এই যে ডিরেক্ট মেটেরিয়াল প্রতি ইউনিটের 5 টাকা, এটা কিন্তু উভয়টাতে যাবে। ওকে, ডিরেক্ট লেবার 8 টাকা উভয়টাতে যাবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা উভয়টাতে যাবে। কি বাকি রইল? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটাই তো। তো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা কিন্তু একই কথা। তারপর দেখো, এটা কিন্তু এখানে দেওয়া আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 86,000 টাকা। এটা আবার প্রতি ইউনিটের টাকা না। তো যেহেতু 86,000 টাকা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে টোটাল টাকা। আমার তো প্রয়োজন প্রতি ইউনিটের টাকা। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা শুধুমাত্র আমাকে অ্যাবজর্পশন কস্টিং মেথডে নিতে হবে, ভেরিয়েবলে তো এটা আসে না। তো কি করা যায় প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য? এই 86,000 টাকাকে প্রোডাকশন বা ইউনিট প্রডিউসড 21,500 টাকা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে প্রতি ইউনিটের ব্যয়টা খুব সহজে পাওয়া যায়। বোঝাতে পেরেছে? অতএব এই তিনটা ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই দুইটা পদ্ধতিতেই আমরা নিয়ে আসবো। তারপর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 86,000কে ইউনিট প্রডিউস দ্বারা ভাগ করে শুধুমাত্র অ্যাবজর্পশনে আমরা প্রতি ইউনিটের ব্যয়টা নিয়ে আসবো। তারপর এই নিয়মটা মেনে যোগ করে দিলে উত্তরটা হয়ে যায়। আচ্ছা, শুরুতে এখানে বাইর করে নিচ্ছি প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তো ভেরিয়েবল কস্টিংয়ে মেটেরিয়ালসের যে টাকাটা আছে, মেটেরিয়ালসের টাকা ছিল প্রতি ইউনিটে 5 টাকা করে। এটা একেবারে আমরা এখানেও লিখে দিতে পারি। লেবারের টাকা ছিল 8 টাকা করে,
তারপরে আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অর্থাৎ এই তিনটার টাকাটা কিন্তু এখন আমাকে নিতে হবে। 2 টাকা করে যোগ করলে 8 টাকা, 5 টাকা, 13 আর 2 15, টাকা হচ্ছে এখানে টোটাল 15 টাকা। 15 টাকা। এটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিংয়ের। তো এটা এখানেই ক্লোজড। এখন আমরা বাইর করব প্রোডাক্ট কস্ট। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এই তিনটা যেরকম আছে ঠিক সেই রকমই আনতে হবে। মেটেরিয়ালসের টাকা 5 টাকা যেরকম আছে নিয়ে আসলাম। তো লেবারের টাকা 8 টাকা যেরকম আছে নিয়ে আসলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা যেরকম আছে আমরা নিয়ে আসলাম। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে 86,000 টাকা আছে, এটাকে প্রোডাকশন দ্বারা আমরা 21,500 দ্বারা ভাগ করব। তখন ফিক্সড কস্ট পার ইউনিট 86,000 ভাগ 21,500 আমরা পেয়ে যাব। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিয়াশি ভাগ 21,500। 86,000কে 21,500 দ্বারা ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব 4 টাকা। উত্তরে হবে 19 টাকা। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রোডাকশন কস্ট। 19 টাকা উত্তর হয়ে গেল। তো এইভাবে আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, যারা পেইড কোর্সে আসছো পরবর্তী ক্লাসগুলো দেখো। পরের ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ সকল ম্যাথের সমাধান বোঝানো হবে।